নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। আরজিকর বিতর্কে নয়া মোড়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মামলায় জবাব তলব ব্যাংশাল আদালতের। আগামী 11 সেপ্টেম্বর সশরীরে হাজিরা দিতে হবে অথবা আইনজীবী মারফত লিখিত জবাব পাঠাতে হবে নির্যাতিতার বাবাকে। ফের বন্ধ শিলিগুড়ি সিকিম যুক্তকারী 10 নম্বর জাতীয় সড়ক। সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার একটি বড় অংশের উপর ধস নামে, ফলে ওই রাস্তায় যান চলাচল আপাতত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহে ভারতের ওপর চড়া শুল্ক কার্যকর করেছে ট্রাম্প সরকার। তারপর থেকেই সমস্যায় ভারতের ব্যবসায়ীরা। ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসা। ভারত ও জাপান আগামী 10 বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ রোড ম্যাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইসিবারের মধ্যে হওয়া এক শীর্ষ সম্মেলনে এই বিষয়ে ঐকমত্য হয়েছে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে পুজোর আগে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। সময় মতো তারা অর্ডার পৌঁছে দিতে পারবেন কিনা তা নিয়ে দ্বন্দ্বে বসিরহাটের শিল্পীরা। হাতে গোনা আর কিছুদিন বাকি রয়েছে পুজোর, কিন্তু পুজোর আগেই চিন্তায় মৃৎশিল্পীরা। কারণ নিম্নচাপ, যার জেরে বৃষ্টি যেন থামছেই না। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকায় মাটির প্রদীপ, ঘট কিছুই না শুকোনোয় চিন্তা বাড়ছে শিল্পীদের। পুজোর আগে মাটির তৈরি জিনিসের পসার থাকে অনেক বেশি। এই সময় শিল্পীদের ব্যবসা বাড়ে। এবার সেই ব্যবসায় এখন ক্ষতির মুখে। উৎসবে শুরু হতে না হতেই মাথায় হাত কুমোর পাড়ায়। লাগাতার বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন মাটির পুজো সামগ্রী তৈরি করা মৃৎশিল্পীরা। বিগ্রহ নয়, তাদের কাছে যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজোর কাজে ব্যবহৃত মাটির সামগ্রী তৈরি করা। উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালি। জন্মাষ্টমী, কৌশিকী অমাবস্যা, গণেশ পুজো সবই মিটেছে। সামনেই বিশ্বকর্মা পুজো রয়েছে, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারপরেই যেন একে একে লাইন দিয়ে দীপাবলি, জগদ্ধাত্রী উৎসব সবই রয়েছে। সেই সমস্ত ধর্মীয় উৎসবগুলিতে বহুল প্রয়োজনীয় সামগ্রী হল মাটির তৈরি প্রদীপ, হাড়ি, ঘট সহ একাধিক সরঞ্জাম। কিন্তু মাস দুয়েক ধরে চলা লাগাতার বর্ষণে বসিরহাটের পালমশাইরা বেজায় সমস্যায় পড়েছেন। কারণ পর্যাপ্ত রোদ না পাওয়া গেলে শুকোচ্ছে না এঁটেল মাটি, যার জেরে বায়না করা সামগ্রী আদৌ তারা সময় মতো সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন নিজেরাই। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা এলাকা, যেখানে প্রায় 100 জন কুমোর তথা মৃৎশিল্পী রয়েছেন, যারা বংশ পরম্পরায় মাটির হাড়ি, কলসি, প্রদীপ, ঘট সহ মণ্ডপ সজ্জায় ব্যবহৃত মাটির টব তৈরি করে আসছেন বহু যুগ ধরে। কিন্তু চলতি বছরে লাগাতার বৃষ্টিতে বেজায় সমস্যায় পড়েছেন তারা। কারণ এঁটেল মাটি শুকোতে গেলে যে পরিমাণ রোদের প্রয়োজন তা তারা পাচ্ছেন না, যার জেরে অধিকাংশ সামগ্রী শুকোচ্ছে না। পাশাপাশি নদী থেকে এঁটেল মাটি আনতে গেলে পড়তে হচ্ছে আইনি জটিলতায়। অনেক কষ্ট করে যদিও এঁটেল মাটি জোগাড় করা যাচ্ছে, সেই এক ভ্যান মাটির দামই পড়ে যাচ্ছে প্রায় 450 থেকে 500 টাকা, যা যথেষ্টই ব্যয় সাপেক্ষ বলে মনে করছেন মৃৎশিল্পীরা। তাদের অনুরোধ সরকার যেন বিষয়টি দেখে, যাতে তাদের এই ঐতিহ্য বজায় থাকে। আর এই সমস্যা শুধু বসিরহাট 1 নম্বর ব্লকেরই নয়। বসিরহাটের 2 নম্বর ব্লকের গোবিন্দপুর, পালপাড়া, হারোয়া, মিনাখা, স্বরূপনগর সহ সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় মৃৎশিল্পীরা একই সমস্যায় ভুগছেন। সকলেই চাইছেন বৃষ্টি বন্ধ হয়ে ঝলমলে রোদ উঠুক, যাতে তারা সঠিক সময়ে তাদের নেওয়া বরাত সরবরাহ করে সঠিক উপার্জন করতে পারে, যার ফলে বাঁচবে তাদের সংসার, বাঁচবে বাংলার ঐতিহ্য। হাই নিউজ নেটওয়ার্ক। ফের হরপাবান আর মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। এবার রেয়াসি ও রামবান। শনিবারের মেঘভাঙা বৃষ্টিতে নিহত হয়েছেন 11 জন। জলের তোড়ে বাড়ি ভেসে নিখোঁজ বহু মানুষ। কিস্তোয়াড়ের পরে এবার রেয়াসি এবং রামবান। ফের হরপাবান আর মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে ওই অঞ্চলে। শনিবারের মেঘভাঙা বৃষ্টিতে নিহত হয়েছেন 11 জন। জলের তোড়ে বাড়ি ভেসে গিয়ে নিখোঁজ বহু মানুষ। রিয়াসি জেলায় শুক্রবারের ধসে ভেঙে পড়ে বাড়ি। একই বাড়িতে মৃত্যু হয় 7 জনের, এর মধ্যে 5 জনই শিশু। শনিবার তাদের দেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে রামবানে মেঘভাঙা বৃষ্টি থেকে হওয়া হরপা বান ভাসিয়ে নিয়ে যায় রাজগড় এলাকার দুটি বাড়ি। সেখানে মৃত্যু হয়েছে 4 জনের, নিখোঁজ আরও 4 জন। সরকারি সূত্রে জানা গিয়েছে বন্যায় ভেসে গিয়েছে আশেপাশের অঞ্চলের বহু বাড়িঘর। ঘটনার পরেই দ্রুত উদ্ধার কাজে নেমেছে প্রশাসন। পাশাপাশি অস্থায়ী ত্রাণ কেন্দ্র চালু করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছে, রামবানের জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে। রামবানের মেঘভাঙা বৃষ্টিতে 4 জনের মৃত্যু হয়েছে, 1 জনের খোঁজে তল্লাশি চলছে। বিপর্যস্ত উপত্যকায় বন্ধ রয়েছে রেল যোগাযোগ। জানানো হয়নি কবে খুলবে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক। জম্মু অঞ্চলে 30 আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন। ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ওই অঞ্চল অল্পের জন্য একটি বড় সংকট থেকে রক্ষা পেয়েছে, অর্থাৎ আরও বড় দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। শনিবার ফের হরপাবানের কবলে পড়ল উপত্যকা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তোয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরপর মেঘভাঙা বৃষ্টি নামে ডোডায়। ভয়ঙ্কর বৃষ্টির জেরে আসে হরপা বান, যার জেরে এলাকায় 10টি বাড়ি ভেসে যায়। প্রশাসন জানায় দুর্ঘটনার জেরে মৃত্যু হয় অন্তত 4 জনের। পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন। তাওই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যায় বলেই দাবি করে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত ও জাপান আগামী 10 বছরের জন্য অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জাপানি প্রতিপক্ষ শিগেরু ইশিবার এর মধ্যেই হওয়া এক শীর্ষ সম্মেলনে এই বিষয়ে ঐক্যমত হয়েছে। ভারত ও জাপান আগামী 10 বছরের জন্য অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জাপানি প্রতিপক্ষ শিগেরু ইশিবার মধ্যে হওয়া এক শীর্ষ সম্মেলনে এই বিষয়ে ঐক্যমত হয়। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হল, জাপান আগামী 1 দশকে ভারতে 10 ট্রিলিয়ন ইয়েন বেসরকারি বিনিয়োগের লক্ষ্যে নির্ধারণ করছে। এই চুক্তিটি এমন এক সময়ে হয়েছে যখন বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য নীতির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে। উভয় নেতা সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করা এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছেন। মোদী এবং ইশিবা অর্থনৈতিক নিরাপত্তায় উদ্যোগী চালু করছেন, যার মাধ্যমে সেমিকন্ডাক্টর, টেলিকম, ঔষধ এবং উদীয়মান প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সরবরাহ চেইনই স্থিতিশীল রাখা হবে। একসঙ্গে তারা যৌথ নিরাপত্তা সহযোগিতার ঘোষণা চূড়ান্ত করছেন, যা বর্তমান প্রতিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশকে সাহায্য করবে। हम सस्टेनेबल फ्यूल्स इनिशिएटिव्स और बैटरी सप्लाई चेन पार्टनरशिप भी शुरू कर रहे हैं। हम इकोनॉमिक सिक्योरिटी कोऑपरेशन इनिशिएटिव लॉन्च कर रहे हैं। इसके तहत क्रिटिकल और स्ट्रेटेजिक क्षेत्रों में एक व्यापक अप्रोच के साथ आगे बढ़ा जाएगा। আগের বিনিয়োগের লক্ষ্যমাত্রা 2 বছর আগে পূরণ হওয়ায় জাপান এবার আরও বড় লক্ষ্যমাত্রা নিয়েছে। ইশিবা জানান, তারা ভারতে মহাকাশ, আধুনিক পরিবহন এবং মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াবে। যৌথ বৃত্তিতে ইশিবা ভারত সরকারকে জাপানি কোম্পানিগুলির জন্য আরও সহজ নিয়ম ও সংস্কার আনার অনুরোধ জানিয়েছে। এর উত্তরে মোদী ভারতে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং আরও বেশি জাপানি ব্যবসাকে ভারতের বিনিয়োগের জন্য আহ্বানও জানিয়ে নতুন অর্থনীতি নিরাপত্তার উদ্যোগ, প্রযুক্তিগত এবং কৌশলগত ক্ষেত্রগুলিতে একটি ব্যাপক পদ্ধতি সরবরাহ করবে। ডিজিটাল পার্টনারশিপ 2.0 এবং এআই কোঅপারেশন ইনিশিয়েটিভের মতো উচ্চ প্রযুক্তিগুলির ক্ষেত্রে সহযোগিতা উভয় দেশের জন্য অগ্রাধিকার পাবে। মোদী বলেন, সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে আমাদের উভয়ের অভিন্ন উদ্বেগ রয়েছে। প্রতিরক্ষা এবং সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে। ইশিবা জানান, জাপান এবং ভারত একে অপরের শক্তির সুবিধা নিয়ে তাদের চ্যালেঞ্জগুলোর সমাধান করতে পারে। জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড উদ্যোগকে আরও শক্তিশালী করবে। হাই নিউজ নেটওয়ার্ক।
চীন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের পর এটাই তার প্রথম সফর। তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সীমান্ত থেকে বাণিজ্য নীতি দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা তৈরি করছে এই সফর। 2018 সালের পর প্রথমবার চীন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অংশ নেবেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে, যা তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। সম্মেলনে যোগ দেওয়ার আগে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মোদীর এই সফরকে দুই দেশের সম্পর্কের উষ্ণতা ফেরার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানিয়েছেন, SCO তিয়ানজিন সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে চীন আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। তার মতে এই বৈঠক হবে ঐক্য ও বন্ধুত্বের প্রতীক এবং SCOকে নতুন মাত্রায় নিয়ে যাবে। এর আগে 2024 সালে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে শেষবার মুখোমুখি হয়েছিলেন মোদী ও শি। সেই বৈঠকের পর ভারত চীন সম্পর্কে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল। সম্প্রতি ভারত আবার চীনা নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে এবং পুনরায় চালু হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। সেপ্টেম্বর থেকে সরাসরি বিমান পরিষেবাও ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কোভিড ও গালওয়ান সংঘর্ষের পর স্থগিত ছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও NSA অজিত ডোভাল সহ বেশ কয়েকজন শীর্ষ ভারতীয় নেতা ইতিমধ্যেই বেজিং সফর করেছেন। তবে সীমান্ত ইস্যুই এই বৈঠকের সবচেয়ে বড় আলোচ্য হতে পারে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। গত অক্টোবরে দেমচক ও দেবসাং এলাকা থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও লাদাখ সীমান্তে অচলাবস্থা এখনও কাটেনি। আশা করা হচ্ছে মোদী শি বৈঠকে অন্তত আংশিক ডি-এক্সেলেশনের পথে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে এই সফর ভারতের কৌশলগত স্বায়ত্ত শাসনেরও প্রতীক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মাঝেই চীনের সঙ্গে আলোচনার টেবিলে বসছেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি 50% শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছেন, যা ভারত আমেরিকা সম্পর্ককে চাপে ফেলেছে। ফলে দিল্লি এখন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতার দিকেও নজর দিচ্ছে। উল্লেখযোগ্যভাবে ভারত, চীন, রাশিয়া 3 দেশই ব্রিক্সের সদস্য। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ব্রিক্স যদি ডলারের বিকল্প মুদ্রা আনার উদ্যোগ নেয় তবে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। চীন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে। বেজিংয়ের রাষ্ট্রদূত জু ফেইহং স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা শুল্কের অপব্যবহারের বিরোধী এবং ভারতের পাশে থাকব। গত এপ্রিলেও চীন জানিয়েছিল, শুল্ক যুদ্ধের কোনো বিজয় নেই, তাই উন্নয়নশীল দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব মিলিয়ে তিয়ানজিনের SCO সম্মেলন শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত সমস্যার ভবিষ্যৎ সমাধান এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির এই জটিল সময়ে মোদীর সফর নিঃসন্দেহে ভারতীয় পররাষ্ট্রনীতির জন্য একটি বড় পরীক্ষা। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।